ভারতীয় আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, স্লোগানে উত্তাল রাজপথ। বিএনপি নেতাকর্মীর সঙ্গে জনতার ঢল। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, কুমিল্লা উপদেষ্টা আসিফ মাহমুদ। চলমান থাকবে স্বাভাবিক সম্পর্ক। ট্রাইব্যুনালে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, প্রতিহিংসা নয়, নিশ্চিত হবে ন্যায় বিচার। হাসিনাকে ফেরত পাওয়ার আশা। পার্বত্য জেলাগুলো হতে পারত দেশের সবচেয়ে উন্নত অঞ্চল, মন্তব্য ডক্টর ইউনূসের। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে জোর। এবং মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মি নিয়ন্ত্রণে নাফ নদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা। বাংলাদেশ সীমান্তের টহল জোরদার। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সকালে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় যাত্রা। সকাল 10টার দিকে নারায়ণগঞ্জ অতিক্রম করা লং মার্চটি দুপুরে পৌঁছায় ভৈরব। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর লং মার্চটি যায় আখাউড়া সীমান্তে। সেখানে হয় সমাপনী সমাবেশ। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপুর রিপোর্ট। স্লোগানে উত্তাল রাজপথ, পথে পথে হচ্ছে বিক্ষোভ। এত সব প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। বুধবার সকালে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় এই কর্মসূচি। এই লং মার্চে শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, ঢল নামে সাধারণ মানুষেরও। বাংলাদেশকে নিয়ে তারা যে এবং আওয়ামী যে দুঃশাসন যা করেছে আওয়ামী লীগ এবং এমপি মন্ত্রী যেগুলো ইন্ডিয়াতে যারা এই অপপ্রচারে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই। কোনো বিদেশি শক্তি বাংলাদেশের বিপক্ষে যদি কোনো চোখ রাঙানি দেয়, এটার বিপক্ষে যে সমগ্র বাংলাদেশ একত্র হয়ে এটা প্রতিরোধ করে, এটারই একটা প্রতীক চিহ্ন আজকে আমরা লং মার্চ থেকে মূলত বার্তা দিতে যাচ্ছি। ভারত আসলে সব ব্যাপারেই হস্তক্ষেপ করতে চায়। আসলে আমরা ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। আমরা প্রতিবেশী কান্ট্রি হিসেবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু কারোর আধিপত্য, কারোর মোড়লগিরি আমরা চাই না। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, এবং ভারত যে আচরণ করবে আমরা সেই আচরণই ফেরত দেবো। সকাল 10টায় লং মার্চ অতিক্রম করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। পথে পথে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ হয় লং মার্চে। দুপুরে লং মার্চ পৌঁছায় ভৈরবে। সেখানে হয় সমাবেশ। সেখান থেকে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হয় লং মার্চটি। পরে আখাউড়ায় স্থলবন্দর ট্রাক ইয়ার্ড মাঠে হয় সমাপনী সমাবেশ। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ শেষে সমাবেশ হবে আখাউড়ায়। সভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহিদি নূর পরশ। সমাবেশের বিস্তারিত জানাবেন। লং মার্চ নিয়ে কি বলছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা? আপনাকে জানিয়ে রাখি, তারপর থেকে যে আগরতলা অভিমুখী লং মার্চে যে বিএনপির যে অঙ্গসংগঠনের ডাকা যে লং মার্চে গাড়ি করে কিন্তু ব্রাহ্মণবাড়ি আখড়া স্থলবন্দরে এসে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু যে তাদের লং মার্চের কার্যক্রম শেষে এখানে যে স্থলবন্দরে যে ট্রাকের বাড়ি তারা যে সমাবেশ আয়োজন করেছে, এখানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। তো ইতিমধ্যে সমাবেশে কিন্তু জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং জেলা ছাড়াও আশেপাশে জেলা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখন মূলত একটি শান্তি
বলছেন এই অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এসে বসলে তাদের কিন্তু কার্যক্রম শুরু হবে। তো ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সব ধরনের নিরাপত্তা রেখেছে। তো আমি সকাল থেকে এখানে উপস্থিত ছিলাম। তো যেহেতু এটি একটি সীমান্ত এলাকা আর সমাবেশটি হচ্ছে সীমান্ত শূন্যরেখার প্রায় 350 গজ দূরে, তো সে কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি কঠোর নজরদারি রয়েছে। তো জেলা প্রশাসন আমাকে বলছে যে এই লং মার্চকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা রেখেছে। ইতিমধ্যে 100 পুলিশ, 4 প্লাটুন বিজিবি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু সকাল থেকে দায়িত্ব পালন করছেন। তো এখানে আসা এখানে কিন্তু বেশ কয়েকজন নেতা কর্মীদের সাথে আমার কথা হয়েছে এই লং মার্চের বিষয়ে। তারা বলছেন যে লং মার্চকে তাদের যে মূল প্রতিবাদ হচ্ছে যে ভারতের সাথে তাদের প্রভুত্ব নয়, তাদের মূলত বন্ধুত্ব সম্পর্ক থাকবে। এছাড়া বাংলাদেশের বিষয়ে যাতে তাদের বাংলাদেশের কোনো বিষয়ে ভারত যাতে কোনো কিছু না করে সেটাই তারা জানিয়েছেন। তো আমি যদি আপনাকে যে একটা বিষয় জানিয়ে রাখি, এই লং মার্চটি কিন্তু ঢাকা থেকে প্রায় 1000-এর মতো গাড়ি নিয়ে তারা মূলত এখানে এসেছেন এবং সবাই সমবেত হয়েছেন। কিছুক্ষণ পরে কেন্দ্রীয় যে বক্তব্য রাখবেন তাদের লং মার্চের তাদের কি বিষয় রয়েছে সেই লং মার্চকে ঘিরে সেই বিষয়ের উপর তারা কিন্তু বক্তব্য রাখবেন। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ। ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছে বলে মন্তব্য করেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারতের সাথে পরবর্তী সম্পর্ক চলমান থাকবে বলে জানান তিনি। পরে সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কষ্ট হয়ে যাচ্ছে উল্লেখ করে সংস্কার কাজ শেষ হলে নির্বাচনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। ইলেকশন কমিশন মোটামুটি ভোটার হালনাগাদ সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি। গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার এক নতুন অধ্যায়, প্রতিশোধ নয় ন্যায় বিচার হবে। বিচারিক কার্যক্রম নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। একসময় এই ট্রাইব্যুনালে জামাত নেতাদের আইনজীবী দলের সদস্য ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। চেয়েছিলেন বাংলাদেশে এসে সাইদি নিজামী সহ আসামিদের পক্ষে আইনি লড়াই করতে, কিন্তু তখন তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাটম্যানই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিশেষ পরামর্শক। I tried to enter Bangladesh just a few days ago, but unfortunately was not granted a visa. বুধবার প্রথমবারের মতো প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রধানদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে। বলেন, প্রতিহিংসা নয়, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে পূর্ণ সহযোগিতা থাকবে তার। As to how the process was politically manipulated, what was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then look upon whether
she is tried in her absence, or whether, in fact, we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব। প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। A number of different jurisdictions. সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাঙ্গামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময়ে একথা বলেন তিনি। বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেওয়ার ব্যাপারে উৎসাহ দেন তিনি। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। এটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। সেই সাথে টেকনাফ সীমান্তবর্তী নাফ নদেও মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এতে অনেকটা চিন্তিত বাংলাদেশি জেলেরা। এদিকে বাংলাদেশি জেলেদের সতর্ক করার পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে প্রশাসন। কক্সবাজার থেকে সৌরভ দেবীর রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। দীর্ঘদিন ধরে চলা মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার হাত থেকে এবার মংডু শহর দখলের দাবি করছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রায় সবকটি অঞ্চলই হাতছাড়া হয়েছে জান্তা সরকারের। মংডু দখলের পরপরই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, নাফ নদে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন, ইতোপূর্বে আরাকান আর্মি নাফ নদীতে মাছ ধরতে না দেওয়া এবং জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর তাদের দেওয়া বিবৃতিতে আরও ভয় কাজ করছে স্থানীয়দের। আমরা কিভাবে মাছ মারতে যাবো? এখানে তো ভয় হবে, কারণ হেরা নিয়ে যাবে, মেরে ফেলবে, না হলে তাদের যেটা ইচ্ছে সেটা করবে। ওইটা আমরা একটা মানে আমাদের ভালো হবে কোন কিরকম করলে, যদি নাফ নদীটা খুলে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এখানে বুড়ি বিটা সীমা লঙ্ঘন করতে হবে, যদি বুকা সামাই দাঁড়ানো বইতে হবে দিলে মাক বাগিয়ে দড়ি দড়ি লগিয়ে গুজেও আছে মানুষ দিদি রাতু সদর মানুষ সহ লগিয়ে নদে মানুষ নদ দখল যদি এদিকে দখল করে ফারাট হইতে গেলে কিন্তু আমরা চলাচলের সময় চইব, মনে করো শেষ মাতিন যাতায়াতের সময় চইব, মাছ ধরার সময় চইব। এদিকে ঝুঁকিপূর্ণ হয় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে সতর্ক করা হয়েছে। সেন্ট মার্টিনগামী পণ্য ও যাত্রীবাহী ট্রলারকেও ভিন্ন পথ বেছে নিতে বলা হয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানান উপজেলা প্রশাসন। আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্ট গার্ড সতর্ক অবস্থায় রয়েছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং গত 2 সপ্তাহ ধরে যে বোমিং এবং গোলাগুলি সাউন্ডই হচ্ছিল, গতকাল থেকে সেটি আমরা শুনতে পাইনি। এটি একটি স্বস্তির জায়গা। আমরা আশা করছি শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি ঘটবে। ওপারে কয়েকশো রোহিঙ্গা অপেক্ষা করছে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা মানেই যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এ সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহল।
সাভার থানার সাব ইন্সপেক্টরের এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সঙ্গে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাও। সাভার প্রতিনিধি দেওয়ার ইমনকে সঙ্গে নিয়ে এম এ আসিমের রিপোর্ট। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন ফাটা জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই। তে আপনি আইসেন, আপনি কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে রাখলাম কোর্টে। তখন কয় যে আপনার তো কেস হলো ডকুমেন্টস, ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না, কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবে না, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই। টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই। তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে পাবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দেওয়ানি? সব তথ্য প্রমাণ আছে। আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। একসময়ের রক্তাক্ত জনপদ খ্যাত কুষ্টিয়ায় আবারও একের পর এক ঘটছে হত্যাকাণ্ড। গত 3 মাসে জেলায় পুলিশ জনপ্রতিনিধি সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 18 জন। প্রকাশ্যেই চলছে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও ব্যবহার। প্রশাসনের জোরালো পদক্ষেপ না থাকায় জনসাধারণের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত 30 সেপ্টেম্বর নিজ কার্যালয়ে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে। 28 অক্টোবর পদ্মা নদীতে হত্যার শিকার হন কুমারখালী উপজেলার 2 পুলিশ কর্মকর্তা। আর সর্বশেষ 23 নভেম্বর দৌলতপুরে চাচাতো ভাইয়ের হাতে হত্যার শিকার হন আপেল লস্কর নামে এক মাছ ব্যবসায়ী। এভাবেই গত 3 মাসে জেলায় পুলিশ জনপ্রতিনিধি সহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে 18 জন। প্রকাশ্যেই চলছে আগ্নেয়াস্ত্রের প্রদর্শন ও ব্যবহার। এতে জনমনে দেখা দিয়েছে চরম আতঙ্ক। আগস্টের পরে মানে খুবই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই হত্যা। দিনে দুপুরে জনপ্রতিনিধিরা খুন হচ্ছে, সাথে বাদ যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীরাও। জনগণ তো আছেই, দিনে দুপুরে তারা অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। আমরা খুব আতঙ্কের সাথে দিন কাটাচ্ছি। আমরা যা পাবলিক তারা এখন খুব কষ্টের ভেতরে আছি।
আতঙ্কের মধ্যে আছি। সাধারণ মানুষ বলছে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই ভেঙে পড়েছে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফলে প্রতিনিয়তই ঘটছে এমন নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা। তাই প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি তাদের। সংশ্লিষ্ট কর্মকর্তারি যারা আছেন তারা যদি মাঠে সেভাবে নামে অ্যাক্টিভভাবে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ, ব্যবসায়ী সহ সবাই কিন্তু ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে। পথে ঘাটে রাজধানী ছিনতাই, এমনকি মারামারি, মার্ডার পর্যন্ত হচ্ছে। এ ব্যাপারেও পুলিশ প্রশাসন যেন হাট ব্যবস্থা গ্রহণ করেন। আর এ বিষয়ে পুলিশ কথা বলতে রাজি না হলেও কুষ্টিয়ার জেলা প্রশাসক জানান, জেলার আইন শৃঙ্খলার উন্নয়নে সব রকম পদক্ষেপই নিচ্ছেন তারা। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর প্রধানদের সাথে বসেছি। ওনাদের সাথে আমি সকল বিষয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে অবগত হয়েছি। জায়গায় প্রবলেম আছে বা সমস্যা আছে সেগুলি আমরা যথাযথভাবে এই প্রবলেমগুলি সলভ করা যায় বা সমস্যার সমাধান করা যায়। জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। বুধবার সকালে উপজেলার বারগুড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কুমিল্লাগামী একটি ট্রাক বারগুড়িয়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। হাসপাতালে নেয়ার পর পথে মারা যান মাইক্রোবাস চালক। আহত হয়েছে অন্তত 6 জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। মৌলভীবাজারের মাধবছড়া খাল পুনঃখননের নামে ভোলারকান্দি রাস্তা ক্ষতিগ্রস্ত করেছে সাবেক চেয়ারম্যান সোয়েব আহমদ। হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ টাকা। বাধা দেয় স্থানীয়দের, দেয় হুমকি ধামকিও। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। সহকর্মী সালে এলাহি কুটির তথ্য, ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন। এখানে 4 গ্রামের অন্তত 25,000 মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা ভোলারকান্দি। এই রাস্তার পাশেই রয়েছে মাধবছড়া খাল। 2022 সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় 4 কোটি টাকা ব্যয়ে এই খালটি পুনরায় খননের প্রকল্প গ্রহণ করে। বাস্তবায়নের দায়িত্ব পান সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে বড়লেখা উপজেলার সাবেক চেয়ারম্যান সোয়েব আহমদ। ক্ষমতার দাপটে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হয় খাল খনন। সেই সাথে প্রকল্পটির আশপাশের সরকারি রাস্তা কেটে মাটি ও গাছ বিক্রি করা শুরু করেন তিনি। সে কাজে বাধা দিলে ঠিকাদার ও বিগত সরকারের প্রভাবশালী নেতারা এলাকাবাসীকে পুলিশের ভয় দেখায়। এদিকে বিপুল পরিমাণ মাটি কাটায় ধসে পড়েছে রাস্তা, মসজিদ ও কবরস্থানের সীমানা প্রাচীর। মারাত্মক ঝুঁকিতে বসতবাড়ি। এখন আমরা বাড়ি নাই, গন নাই, বাঙ্গিয়া নিচে গিয়েও এই স্থায়ী রাস্তারে খাটিয়া খান খননের কথা কইয়া রাস্তা খনন করিয়া অনেক টাকা হাতিয়ে নিয়েছেন। রাস্তার অপর পাশের কোনো জমি না কেটে উনারা ওই পাশের মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খাইছে। আর অপর দিকে করছে কি, রাস্তাটা মাঝামাঝি কেটে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। এখন জনগণ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারতেছে না। আমরা বহুত বাধা ভিন্ন দিছি, এবার দিয়ে খুদিও না। গাছ আছেন, গাছেন তোর মুরা সকালে তুললিছুন। এখন আমরা ডেলিভারি এগুলো গিলাইয়া যাওয়া করতাম পারি না, অথচ ঢাকা সিলেট একজন লাশ মারা গেলে অ্যাম্বুলেন্সে লইয়া যাওয়া করতাম পারি না, বাচ্চারা স্কুল মসজিদ যাইতে পারে না। সঠিক নিয়মে কাজ না করায় এত বড় প্রকল্পটি মানুষের কোনো কাজে আসেনি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। উত্তর দিকে গাংটা না খনন করিয়া দক্ষিণ দিকে খরায় রাস্তার খুব ক্ষতি হচ্ছে। গাছ খাটায়, গাছের মুড়া তুলায় আরো ক্ষতি হচ্ছে। এগুলা না তুললে অত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। মানুষের ভোগান্তি নিরসনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাস্তাটি সংস্কারের নির্দেশ দিয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এখানে রাস্তাটার বেহাল দশা দেখে আমি আপাতত উপজেলা আমাদের যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আছেন, ওনাকে সাময়িকভাবে যাতে লোকজন চলাচল করতে পারে তার ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি। এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যে আবেদনটা পেয়েছি রাস্তাটার বিষয়ে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে সংস্কারের আবেদন সহ সেই আবেদনটাকে আমরা পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। খাল খননে এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ ও রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন হস্তান্তর জটিলতায় চালু না হওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পুরাতন ভবনের বারান্দায় গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের।
এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে সেবা প্রদানের পরিবেশ তৈরি হয়নি নতুন ভবনে। অন্যদিকে গণপূর্ত বিভাগ বলছে নকশা অনুযায়ী সম্পূর্ণ হয়েছে ভবনের কাজ। জাহিদুর রহমানের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সাইনবোর্ডে 250 শয্যার হাসপাতাল হলেও আসল চিত্রটা একেবারেই ভিন্ন। এ পর্যন্ত একজন রোগীরও সেবা নেয়ার সুযোগ হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন এ ভবনে। 72 কোটি 50 লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় হাসপাতালের 8তলা ভবন। 2023 সালে ভবনটির উদ্বোধন করা হলেও নানা ত্রুটির অভিযোগ এনে হাসপাতালটিতে সেবা কার্যক্রম শুরু করছে না কর্তৃপক্ষ। চাপ থাকায় পুরাতন ভবনের মেঝে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। মানুষের চলাচলের পথ, সেই পথের পাশে আমরা জায়গা পাই। বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এখানে যে পরিমাণ ব্যবস্থাপনা আছে তার চেয়ে 3-4 গুণ রোগী বেশি। এখানে সবারই সমস্যা আছে, ঠিক আছে। এখানে যে বসি, যেখানে এই যেমন জায়গাতে যাচ্ছে, ঠিক আছে, এই যে পায়ে ধরে নোংরা এখানে আসি, তাই নাকে আসছি, আসছি, কিন্তু যদি বেড থাকতো সমস্যা হতো না। কিন্তু সেবা নিতে এসে মানুষ যারা ভর্তি হয় তারা খুব অনেক কষ্ট করে, কারণ জনসংখ্যা অনুসারে হাসপাতালের সিট সংখ্যা খুবই সীমিত। সব মিলিয়ে মাত্রাতিরিক্ত রোগী সামলাতে হিমশিম অবস্থা ডাক্তার ও নার্সদের। আবহাওয়া চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, এখন আবার শিশু রোগী বাড়বে বা একটা নির্দিষ্ট সময় ডায়রিয়া রোগী বাড়ে, তখন তো সেই ওয়ার্ডের উপর দিয়ে অনেক প্রেশার যায়। নিরাপত্তাজনিত কিছু সমস্যার কারণে কয়েকটা জিনিস একটু মিসিং ছিল, তো আমরা সেই মিসিং জিনিসগুলোতে সুপারিশ আকারে আমাদের সম্মানিত তত্ত্বাবধায়ক মহোদয় বরাবর একটা সুপারিশ দিয়েছি। হসপিটালে যারা সেবা প্রার্থী আসছে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। আমরা বিশেষ করে তাদেরকে সিটে রাখতে পারছি না, কারণ আমাদের এই ভবনটা এখনো 100 শয্যার এবং আমাদের রোগী থাকে 350 থেকে 400, বাকি রোগীকে ফ্লোরিং করতে হবে। এদিকে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমাদের নকশা অনুযায়ী এবং ডিজাইন অনুযায়ী কাজ কমপ্লিট, এবং শিডিউলে বা টেন্ডারে যা ছিল আমরা সেই অনুপাতে কাজ শেষ করেছি। উনি যে ত্রুটিগুলো আমাদের বলছে সে ত্রুটিগুলো আসলে আমাদের শিডিউল আমাদের ভিতরে নাই। যেগুলো আমরা বিল দিয়েছি সে ধরনের কোনো ত্রুটি আমাদের নাই। বিল আমার যে বিলগুলো দিয়েছিলাম। সব জটিলতা কাটিয়ে নতুন ভবন দ্রুত চালুর দাবি রোগীর স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় স্বল্পমূল্যে খোলা বাজারে খাদ্যশস্য, ওএমএস এর চাল ও আটা বিক্রি চালুর দাবিতে বিক্ষোভ করেছে নিম্ন আয়ের মানুষেরা। বুধবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান নেন তারা। পরে খাদ্য কর্মকর্তাদের আশ্বাসে সরে যান হতদরিদ্র ও নিম্ন আয়ের এসব সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান, পরিবর্তিত প্রেক্ষাপটের আগে নওগাঁ পৌরসভা এলাকায় 18টি কেন্দ্রে ওএমএস হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বল্প মূল্যে চাল ও আটা দিত সরকার। কিন্তু 5 আগস্টের পর 18টি কেন্দ্রের মধ্যে হঠাৎই 15টি কেন্দ্র বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চরম বিপাকে পড়েছেন তারা। চলো দুর্জয় প্রাণের আনন্দে এই স্লোগানে চট্টগ্রাম নগরীর কাজীর দেউরিতে শুরু হয়েছে 6 দিনব্যাপী বিজয় মেলা। মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। মেলায় কথামালা, নাচ, গান, নাটক, আবৃত্তি, শিশু চিত্রাঙ্কন, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন রয়েছে। এছাড়া মেলায় থাকছে বই, বৃক্ষ, ফুল ও দেশীয় উদ্যোক্তাদের পণ্য। জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা চলবে 16 ডিসেম্বর রাত 10টা পর্যন্ত। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ ও শ্রদ্ধায় পালিত হয়েছে কুষ্টিয়া মুক্ত দিবস। বুধবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে আমাদের সকালবেলায় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা এবং মুক্তিযোদ্ধাদের পতাকা, আর এখানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত ছিল। পাশাপাশি আপনি যেটি বলেছেন যে মুক্তিযোদ্ধাবৃন্দের যে কবর আছে সেগুলি আমরা পর্যায়ক্রমে যদি মেরামত করার প্রয়োজন হয় বা অন্য কোনো সংস্কারের প্রয়োজন হয় সেটি আমরা ধারাবাহিকভাবে করব।
শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে উদ্যোক্তা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বুধবার রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে ব্র্যাক ব্যাংকের এম্পাওয়ার অ্যাবিলিটি কনফারেন্সে একথা বলেন তিনি। প্রতিবন্ধীরা কোনোভাবেই সমাজের বোঝা নয় উল্লেখ করেন উপদেষ্টা। প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তুলে আর্থিক সহযোগিতা দিতে পারলে এসএমই খাতের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবে বলে জানান বক্তারা। এ সময় শারীরিক প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়া হবে বলে জানান ব্র্যাক ব্যাংক কর্মকর্তারা। Unfortunately, in our country we are yet to probably introduce the public transport system for the disabled people, and this has been a demand for a long time. Therefore, I would request the private entrepreneur as well as the government public transport system to look into this, and of course the banks like Bragg Bank and others to look into this and finance those transport owners who would bring such kind of transport in the country. এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।